সেখানকার সাধারণ মানুষ প্রতিবাদ করেছে, তাকে জুতা নিক্ষেপ করেছে, পচা ডিম নিক্ষেপ করেছে, এবং সাধারণ মানুষ কালো পতাকা প্রদর্শন সহ জানিয়ে দিয়েছে তুমি বাংলাদেশের কেউ নও, তুমি বাংলাদেশকে অবৈধভাবে দখল করেছো, তুমি একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে ষড়যন্ত্রের মাধ্যমে তুমি পশ্চিমা প্ল্যান তুমি বাস্তবায়ন করেছো, তুমি এখানে আমন্ত্রিত নও, তুমি এখানে স্বাগতম বা স্বাগত নও। এটাই সাধারণ মানুষ জানিয়ে দিয়েছে। আপনারা জানেন যে গত সপ্তাহে এই অবৈধ বাহিনীর যে একজন উপদেষ্টা মাহফুজ আলম, তাকে ইংল্যান্ডবাসীরা বেদমভাবে আপনার দৌড়ানো দিয়েছে, সে পালিয়ে বেঁচেছে। সেই যে প্রোগ্রামে তার প্রতি জুতা নিক্ষেপ হয়েছে বলে শুনেছি, প্রতিবাদ হয়েছে। পৃথিবীর যেখানেই তারা যাচ্ছে না কেন, এমনকি নিউ ইয়র্কে আপনারা জানেন যে মাহফুজকে অন্তরীণ করে রাখা হয়েছে। সেখানে ক্রমাগতভাবে ইউরোপ, আমেরিকাতে যেখানেই যাচ্ছেন না কেন, সাধারণ যারা বাংলাদেশি আছে, কোনো দলীয় না কিন্তু সাধারণ বাংলাদেশিরাই সেখানে আপনার প্রতিবাদে সামিল হচ্ছে, দলীয় কর্তা ব্যক্তিদের সাথেও। ফলে এই পরিস্থিতি এখন এমন। এবং আপনি নিউ ইয়র্কের প্রসঙ্গটা তুলেছেন মারুফ ভাই, ইনফ্যাক্ট নিউ ইয়র্কে আমারও যাওয়ার কথা আছে। আমি যেহেতু চেন্নাইতে। জি বলুন, কিছু বলছিলেন আপনি? না, আমি বলছিলাম ওইটাই। আপনি কোনো প্রশ্ন করেছেন এর মধ্যে? হ্যাঁ, আমি একটু লিঙ্কটা ধরিয়ে দেওয়ার জন্য যে আমরা লন্ডন থেকে এখন যদি নিউ ইয়র্কের বিষয়টিতে আসি, যে কি নিউ ইয়র্কে আসলে কি হবে, এত সবার নজর, সবাই একদম দেশে বিদেশে এবং বিভিন্ন দলের, আমার সঙ্গে বিভিন্ন দলের নেতা কর্মীদের সঙ্গে মাঝে মধ্যে যোগাযোগ হয়, অনেকে কমেন্টস করেন, কেউ হয়তো আমাদেরকে গালিগালাজ করেন, কেউ স্বাগত জানান, কিন্তু সবার একটা কৌতূহল, কিউরিওসিটি নিউ ইয়র্ক ঘিরে কি হবে, সেখানে কেন এমনটা হলো। নিউ ইয়র্কের ব্যাপারটা আমি আপনাকে বলি। নিউ ইয়র্কে যাওয়ার একজন যাত্রীও আমি। আসলে আমার সমস্ত কিছু নির্ধারিত হয়ে আছে, কিন্তু আমি আসলে আমার আম্মার অসুস্থতার কারণে এই মুহূর্তে চেন্নাইতে থাকার কারণে আমিও যেতে পারবো কিনা এখনো নিশ্চিত নই। ডিপেন্ড করবে আম্মার রিলিজ কবে হবে। সো কেন আমি আমার নিজের কথাটা বললাম, কারণ আমিও সেখানে যাব হচ্ছে, আপনারা জানেন যে ইউনুস জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিতে আসবে এবং সেখানে সে বাংলাদেশের বিভিন্ন বিষয় অ্যাড্রেস করবে, কিন্তু আমরা সেটা হতে দিতে চাই না। আমরা সেটার প্রতিবাদ করতে চাই, কারণ সে অসাংবিধানিক এবং অবৈধ দখলদার বাহিনীর প্রধান। গত বছর আমি নিউ ইয়র্কে, গত বছর 2024 সালের সেপ্টেম্বর মাসে আমি যোগ দিয়েছিলাম। আমি জাতিসংঘের সামনে প্রতিবাদে ছিলাম। সেখানে আপনার আমেরিকার বিভিন্ন স্টেট থেকে হাজার হাজার বাঙালিরা সেখানে যুক্ত হয়েছিলেন, এবং ইউরোপ থেকে, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা যারা আসার মতো সেখানে ক্ষমতা ছিল, সামর্থ্য ছিল, তারা প্রত্যেকেই সেখানে এসে প্রতিবাদ জানিয়েছে। বাট এই বছরে কিন্তু আগের বছরের থেকে দ্বিগুণ হবে বলে জানি, এবং আমি আসলে সত্যি কথা বলতে আমি ইগারলি ওয়েটিং যে আমি, এবং আশা করছি যে আমি যেতে পারবো এবং এই প্রতিবাদে সামিল হতে পারবো। তো একজন সম্ভাব্য অংশগ্রহণকারী হিসেবে আমি আপনাকে এটা বলতে পারি যে সেখানকার এজেন্ডাগুলো কি। সেখানকার এজেন্ডা হচ্ছে যে ইউনুসকে সেখানে এটা জানিয়ে দেওয়া যে তুমি বাংলাদেশের কেউ নও, তুমি অবৈধভাবে বাংলাদেশে চেপে বসে আছো, তুমি এই রাষ্ট্রের তুমি কেউ না, তুমি একটি ষড়যন্ত্রকারী, তুমি পশ্চিমের এজেন্ডা নিয়ে বাংলাদেশকে একটি পশ্চিমা যুদ্ধক্ষেত্র বানাবার জন্য তুমি বাংলাদেশে এসেছো, তুমি বাংলাদেশকে একটি ব্যাটলফিল্ড বানাতে চাচ্ছ, তুমি বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছো, তুমি একটি নির্বাচিত সরকারকে অবৈধভাবে তুমি উৎখাত করে তুমি এখানে ক্ষমতা দখল করে আছো। এই সমস্ত কিছু জানিয়ে দিতে আমরা সেখানে যাব, আমরা সেখানে প্রতিবাদ জানাবো। আপনি আপনার বক্তব্যে বলেছেন যে বিএনপি, জামাত, তারপর আরো কোন পার্টির যেন এদেরকে নিয়ে এসে সেখানে যাচ্ছে। এটার কারণ হচ্ছে যে জুতা পেটা সে একা খেতে চায় না, সে চারজনকে নিয়েই জুতা পেটা খেতে চায়। কারণ জামাতকে সে নিয়ে যাচ্ছে কারণ জামাতকে তার দারওয়ান হিসেবে ব্যবহার করবে। শফিককে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে সেখানে জামাতিরা এসে যাতে তাকে পাহারা দেয়, পাল্টা প্রতিবাদ করে। কিন্তু এইবার একটা ঘটনা ঘটে যেতে পারে, কারণ হচ্ছে যে ওইখানকার যারা সাধারণ বাংলাদেশিরা আছে তারা এই ব্যাপারে ডিটারমাইন্ড, তারা এটার জবাব দেবে ইউনুসকে। তারা এবং ইউনুসের যেসব এসএসএফ বলেন, আর্মি অফিসারকে বলেন, রাস্তাঘাটের যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে আইন মেনটেন করে তাদেরকে জবাব দেওয়া হবে। সেখানে কোনো বেআইনি কাজ কিছু হবে না। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা কোনো বেআইনি কাজ করে না, করবেও না। সেখানে আইন মেনটেন করে ওই প্রতিবাদ তাদেরকে দেখিয়ে দেওয়া হবে, এবং সারা পৃথিবীর মানুষদেরকে এটা বুঝিয়ে দেওয়া হবে যে একটি অবৈধ সরকার প্রধান, একটি অবৈধ লোক এখানে এসেছে, তার প্রতি এখানে মানুষের ঘৃণা প্রদর্শিত হচ্ছে। এই হচ্ছে পুরো ব্যাপারটা।
কিন্তু সেখানে আপনি যেমনটা বলছিলেন যে জামাতের কথা, এবং আমিও শুরুতে বললাম যে জামাত কিংবা অন্যদের নিয়ে যতটা না মানুষের কৌতূহল আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, তিনি যে যাচ্ছেন তাকে নিয়ে আরো যেন এখন বিশেষ করে ডক্টর ইউনূসের চেয়েও তার দিকে দৃষ্টিটা বেশি গেছে, যে তিনি যখন যাবেন এখন কেউ কেউ বলছেন যে এই যে ডিনসোরার কথা বললেন লন্ডনে, কিংবা জুতা নিক্ষেপ কিংবা কালো পতাকা, তো সেটি যদি লক্ষ্যভ্রষ্ট হয়ে কোনোভাবে এই মির্জা ফখরুল কিংবা জামাতের নেতাদের দিকে যায় বা অ্যাক্সিডেন্টালি যদি তাদের গায়েও পড়ে, সেটার দায় দায়িত্ব কার, কে নিবে, কি হবে তখন? দেখেন মারুফ ভাই, আমি আপনাকে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে এখন থেকে যা যা বলবো এগুলো আইনি আলাপ এবং আমার মনে হয় গুরুত্বপূর্ণ বটে। নাম্বার 1, আমি বিএনপি বা তাদের জাতীয়তাবাদী দলের যে রাজনীতি সেটির আদর্শে আমি আদর্শিত নই, ফলে তাদের রাজনীতির প্রতি আমার কোনো আস্থা বিশ্বাস কিছুই নেই। কিন্তু বাংলাদেশের একজন জনতা হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমি একটা পরামর্শ এর আগেও দিয়েছি, বলেছি, এমপি আচরণ করছে যে ছাগলের 3 নাম্বার যে বাচ্চা আছে তার 3 নাম্বার বাচ্চার মতো। শুনতে খারাপ শোনা যাচ্ছে আমার বক্তব্যটা, কিন্তু দিস ইজ দ্য রিয়েলিটি। বিএনপিতে তো আইনজীবী আছে, বিএনপিতে তো এমন না যে না তারা আইন জানে না। দেখুন, বিএনপি কি এই জিনিসটা বোঝে না যে এই যে ইউনূস এরা অবৈধ? এরা বলছে তারা 106 অনুচ্ছেদের আলোকে তারা সরকার গঠন করেছে, যেটা কমপ্লিটলি মিথ্যা কথা। কারণ ওই সময় 106 অনুচ্ছেদের আলোকে যেভাবে সরকার গঠনের কথা বলা হচ্ছে, সেখানে সরকার গঠন তো আসলে না, সেখানে সুপ্রিম কোর্টের একটা মতামতের প্রসঙ্গ আসে, সেই অনুযায়ীও আসলে এই ইউনূসরা গঠিত হয়নি। বাংলাদেশের সংবিধানে ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছু নেই। কেন আমি এই 106 অনুচ্ছেদ আর ইন্টারিম গভর্নমেন্ট কথাটা আনলাম মারুফ ভাই? এর কারণ হলো মির্জা ফখরুলরা একটা অবৈধ ঘটনার সাথে সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছে। আমাদের যে সংবিধান রয়েছে, আমাদের সংবিধানের আমি আপনাকে রেফার করব আমাদের সংবিধানের 7-এর 1, এখানে পরিষ্কার করে বলা আছে, 7-এর কয়ের 2, এখানে পরিষ্কার করে বলা আছে যে এই ধরনের অবৈধভাবে ক্ষমতা দখল যারা করেছে তাদেরকে যারা সমর্থন দিবে তারাও রাষ্ট্রদ্রোহী। আমি জানি না যে মির্জা ফখরুল আসলে বা বিএনপি কেন এই জিনিসটা বুঝতে পারছে না যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ইউনূসকে তারা কোনোভাবে সমর্থন দিতেই পারে না, এবং তারাও কেন এই পাপের সহযোগী হচ্ছে এটাও আমার বোধগম্য না। এখন আপনি আমাকে বলতে পারেন যে এই যে 5ই আগস্টের ঘটনা, এই ঘটনাতে বিএনপিও জড়িত ছিল, অবশ্যই, ফলে তারা এই সহযোগী হিসেবে এই ঘটনাতে তারাও এখানে দায়বদ্ধ আছে। ভবিষ্যতে বিচার হলে এই মির্জা ফখরুলেরও বিচার হবে। এই বিএনপি যদি আজকে ইলেকশনে যায়, এই ইলেকশনের মাধ্যমে গঠিত সরকার সমস্ত কিছু অবৈধ হবে। এই বলে না যে ওই যে একটা কথা আছে গ্রাম বাংলাতে, যে ভালো পিঠটা খাউজায়া খাউজায়া ঘা কইরা ফালাইছে। তো এই ভালো পিঠটা মানে বিএনপি যদি এখন ক্লিন থাকতে চায়, তারা পরিষ্কার করে বলবে যে আদালতে তত্ত্বাবধায়ক সরকারের যেই রিভিউ পিটিশনটি এখন শুনানির মধ্যে আছে, তত্ত্বাবধায়ক সরকার যদি ফেরত আসে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু ইচ্ছা করলে সিদ্ধান্ত নিতে পারেন, তার সরকার ইচ্ছা করলে আপনার রিজাইন করতে পারেন, সেটা সাংবিধানিক ভাবেই হবে, এবং তখন সেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তখন তত্ত্বাবধায়কের মাধ্যমে ইলেকশন হলেও হতে পারে যদি সেটা ফেরত আসে। যদিও আমি পরিষ্কারভাবে বলছি যে এই আদালতের মাধ্যমে কোনো সিদ্ধান্তকেও আমি মানতে নারাজ, কারণ এখন যে প্রধান বিচারপতি আছে এটাও অবৈধ। এই কোনো বৈধভাবে আসেনি, এটি কয়েকটি ছাত্র তাকে এখানে বসিয়েছে। আমাদের যে সাংবিধানিক রুলস আছে, প্রসিডিউর আছে, এই অনুযায়ী এই প্রধান বিচারপতিও আসেনি। ফলে একমাত্র বাংলাদেশের সাংবিধানিক এই জটিলতা কাটতে পারে কিভাবে? ইউনূস এখান থেকে তাকে লাথি মেরে এখান থেকে সরানো হোক, মাননীয় প্রধানমন্ত্রী আবারও প্রধানমন্ত্রী হিসেবে তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তগুলো অনুযায়ী প্রধান বিচারপতি, তত্ত্বাবধায়ক সরকার এগুলোর একটা সুরাহা হতে পারে। আদারওয়াইজ এই যে পুরো পাপে ডুবে আছে, অর্থাৎ ক্ষমতা দখল, অবৈধ সাংবিধানিক ভাবে ক্ষমতাতে আসা,
আমাদের সংবিধানকে যদি মানতে হয়, কারণ এই সংবিধানের অধীনেই কিন্তু এরা আবার বলেছে এরা শপথ নিয়েছে, ফলে সংবিধানকে কিন্তু তারা এড়াতে পারেনি। তারা যদি একটা নিজের সংবিধান বানিয়ে একটা সরকার গঠন করত, তাহলেও একটা কথা ছিল যে ওরা যে বলছে আমরা বিপ্লব করেছি, রেভলিউশন করেছি, তাহলে আমি একটা যুক্তি দিয়ে বোঝাতে পারতাম ঠিক আছে ওরা একটা সংবিধান এনেছে, সেটা আমি মানবো কি মানবো না পরের কথা, তাও একটা যুক্তি থাকতো। সংবিধানের আন্ডারে শপথ নিয়েছে, আবার বলে সংবিধান মানবো না। ফলে এই যে আমাদের সংবিধানের 7 ক আছে, 1 আছে, এই সমস্ত কিছু অনুযায়ী এরা অবৈধ। এই মির্জা ফখরুল এই অবৈধ ঘটনার একটা সহযোগী। ভবিষ্যতে মির্জা ফখরুল বেঁচে থাকলে তারও বিচার হবে। এই আন্ডারে যারা যারা সমর্থন দিয়েছে প্রত্যেকের বিচার হবে। এইটা আমি সংবিধানের আলোকে এই কথাটা বলতে পারি। এই হচ্ছে ব্যাপার। মির্জা ফখরুল ভুল করছে। এখন এই ক্ষেত্রে আরেকটু যে নিউ ইয়র্কে, আমি আজকে নিউ ইয়র্কে দুজনের সঙ্গে আমার কথা হয়েছে, এবং আপনার মতো যারা ইউকে থেকে আবার যাবেন পরিস্থিতি দেখতে, তেমন একজনের সঙ্গে কথা হয়েছে। সেইখানে বিএনপি, জামাত এবং এর বাইরেরও কিছু লোকজন জোটবদ্ধ হচ্ছেন, এবং তারাও এয়ারপোর্টের আশেপাশে ভিড় করবেন, কিংবা হোটেলের আশেপাশে, ভেন্যুর আশেপাশে তারা ভিড় করবেন আওয়ামী লীগ যাতে তাদের উপরে কোনো, অর্থাৎ ডক্টর ইউনূস কিংবা বিএনপি জামাত নেতাদের উপরে কোনো রকম আক্রমণ না করতে পারে। তার মানে কি সেখানে একটি বাংলাদেশের যে সংঘাতময় রাজনীতি আমরা এর আগে দেখেছি, সেরকম একটা সংঘাতময় পরিস্থিতি কি সেখানে নিউ ইয়র্কে হওয়ার আশঙ্কা আছে? আপনি কি মনে করেন যদি এরকম হয় যে কোনো একটু তারা জুতা দেখালো, কিংবা বিক্ষোভকারীরা জুতা দেখালো, কিংবা ডিম ছুড়লো, তাহলে বিএনপি জামাত তারাও তো বসে থাকবেন না? তার মানে সেখানে কি একটা সংঘাতের আশঙ্কা আছে কিনা? ডেফিনেটলি আছে। আপনার প্রশ্নের এক কথার উত্তর হচ্ছে ডেফিনেটলি আছে। মির্জা ফখরুলকে ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সজ্জন এবং আমি একজন ভদ্রলোক হিসেবে সবসময় বিবেচনা করি। লোকটা বিএনপির রাজনীতি করলেও মানুষ হিসেবে তাকে আমার অত্যন্ত নিপাট ভদ্রলোক বলে মনে হয়। যদিও পলিটিক্যালি আমাদের বিরুদ্ধে তো কত কথাই বলে, কিন্তু আমি যদি ধরেন পলিটিক্সের উপরে উঠে গিয়ে একটা নর্মাল মানুষ হিসেবে বিবেচনা করি, মির্জা ফখরুলকে আপনার একজন ভদ্রলোক বলা যেতে পারে। আমি জানি না এই ভদ্রলোক, তার তো রাজনৈতিক প্রজ্ঞা আছে, রাজনৈতিক দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, এই জার্নিতে তিনি কেন সেখানে সামিল হয়েছেন আমার এটা মাথার উপর দিয়ে যাচ্ছে। সেইখানে একটা ভয়ঙ্কর রকমের সংঘর্ষের সম্ভাবনা আছে। জুতা নিক্ষেপ আপনি কম বললেন, তার থেকেও ভয়ঙ্কর কিছু হতে পারে বলে আমার ধারণা। সেখানে সাধারণ মানুষ যেভাবে ফুঁসে আছে, আপনি জানেন যে বিভিন্ন স্টেট থেকে হাজার হাজার মানুষ আমার ফোনে, আমি এগুলো নিয়ে কথাবার্তা বলছি। বললাম না যে আমি এখন আছি হচ্ছে আপনার চেন্নাইতে, এখান থেকে আমি ফ্লাই করার সম্ভাবনা আছে। এখানে বিভিন্ন জায়গা থেকে আপনার ওই নিউ ইয়র্কে যাচ্ছে। তো এই ধরনের একটা ঘটনা, সেখানে জুতা নিক্ষেপের যাবে হচ্ছে ইউনূস, এই জুতার বাড়ি খাওয়ার জন্য মির্জা ফখরুলের কেন এত শখ হয়েছে আমি জানি না। এবং আপনি ঠিকই বলেছেন, সেখানে জুতা নিক্ষেপ হবে, আপনার সেখানে এই প্রতিবাদ, এইটার মধ্যে মির্জা ফখরুল কেন তাকে জড়ালেন? এখন একটা জুতা গিয়ে যদি তার মুখে পড়ে, তার কোনো মানে ওইখানে মান সম্মান কিছু থাকবে? একটা ডিম গিয়ে যদি পড়ে, এবং সেটা তারা এড়াতে পারবে না। এবং তারা মনে করেছে, ইউনূস মনে করেছে যে আমি বিএনপির প্রধানকে নিয়ে গেলাম, আমি জামাতের প্রধানকে নিয়ে গেলাম, ফলে তারা আমাকে এরকম, তাদেরও নেতাকর্মী এখানে থাকবে। ওরা কি বুঝতে পারে যে এই নিউ ইয়র্কে শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা আসছে না, সাধারণ মানুষ, মারুফ ভাই, সাধারণ মানুষ। আমি জানি বিভিন্ন ইউনিভার্সিটির যারা প্রফেসর আছে, এখানে পড়ালেখা করান, একেবারে ধরেন রাজনীতিতে আসেই নাই, তারা সেখানে আসবে। শত শত ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, বিভিন্ন প্রফেশনাল, সাধারণ মানুষ, ব্যবসায়ী সেখানে উপস্থিত হবে। মানে নিউ ইয়র্ক একটা কার্নিভালের মতো অবস্থাতে পরিণত হয়েছে। আজকে কয় তারিখ? আজকে 20 তারিখ। অলমোস্ট আপনার 22 তারিখ একটা প্রোগ্রাম আছে, 26 তারিখে তো মেইন প্রোগ্রাম, অলমোস্ট রওনা দিয়ে দিয়েছে। আমি তো আমার তো এক পা আমি নিউ ইয়র্কে দিয়েই রেখেছি। আমার খালি মার অসুস্থতার কারণে উঠতে পারছি না, তা না হলে আমি আজকেই ফ্লাই করে ফেলতাম। মানে ব্যাপারটা এমন আর কি। ফলে একটা বড় ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে, এরা বুঝতেও পারছে না যে এরা নিজেদেরকে এই পাপের মধ্যে, এই পঙ্কিলতার মধ্যে নিজেদেরকে টেনে নিয়েছে, যার কোনো দরকারই ছিল না। এই ক্ষেত্রে এই যে সংঘাতপূর্ণ বা আশঙ্কা করা হচ্ছে, সবার মধ্যে এই আশঙ্কাটা আছে। আমি এই আপনার সঙ্গে যুক্ত হওয়ার আগেই বাংলাদেশের একটি পত্রিকায় দেখলাম একটি নিউজ আপলোড করা হয়েছে, এবং কিছুক্ষণ আগেই সেটি করা হয়েছে যে সরকারের, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে
নিউ ইয়র্ক সিটি মেয়র এবং পুলিশের কাছে, এমনকি গভর্নমেন্টের কাছে অফিসিয়ালি অতিরিক্ত নিরাপত্তার আবেদন করা হয়েছে। এটা যুক্তরাষ্ট্রের বাংলাদেশের যে অ্যাম্বাসি থেকে করা হয়েছে, অর্থাৎ অন্য স্টেট, অন্য নেতারা বা অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা যে প্রোটোকল পাবেন তার চেয়ে যাতে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়, সেখানে উল্লেখ করা হয়েছে যে আওয়ামী লীগ এরকম প্রতিবাদ করতে পারে এইটার জন্য। তো এইটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সেখানে কি তার জন্য আলাদা করে কিছু করা হবে? না মারুফ ভাই, এখানে এখানে প্রোটেকশনের জন্য 100 জন না 500 জন পুলিশ আসলেও তাতে কি আসা যায়? সেখানে তো আমরা কাউকে আইন বিরোধী কিছু করতে যাচ্ছি না। সেখানে প্রতিবাদের যে লিমিট আছে আমরা সেই লিমিট পর্যন্তই থাকতে চাই। সেখানে সাধারণ মানুষ সেখানে প্রতিবাদ করবে। আইনকে, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের কথা আমি বলতে পারি, অন্যান্য যারা সাধারণ মানুষ আছে তাদের কথাও আমি অনুমান করে বলতে পারি, প্রত্যেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমেরিকাতে বাক স্বাধীনতার ব্যাপারটা খুবই স্ট্রং, সেখানে মানুষের মত প্রকাশ করতে দেওয়া হয়। সেখানে আমরা আমাদের মত প্রকাশ করব, আমরা আমাদের বক্তব্য দিব। আমি মনে করি না যে সেখানে অতিরিক্ত যদি কঠোর নিরাপত্তা দেওয়া হয় তাতে কিছু আসে যায়, কারণ সেখানে আমাদের নেতা কর্মীরা তাদের মত প্রকাশ করতে যাবে, প্রতিবাদ করতে যাবে। এখানে নাথিং টু ডু উইথ আপনার এই কঠিন প্রোটেকশন অর হোয়াট এভার। তবে হ্যাঁ, তারা ভয় পাচ্ছে, তারা মনে করছে যে তাদেরকে পচা ডিম নিক্ষেপ করা হবে কিনা, জুতা নিক্ষেপ করা হবে কিনা, সেগুলো নিয়ে তারা ভয় পাচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা আইনের মধ্য থেকেই তারা প্রতিবাদ করবেন। আমরা আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা আমরা কখনো আইন ভঙ্গ করি না। যে আমার একজন দর্শক যারা দেখছেন কমেন্টস করছেন, এবং এটি গতকালকে আমি আরেকজন গেস্টের সঙ্গে বলছিলাম, এই বিষয়টি আলোচনা হচ্ছে যে ডক্টর ইউনূস, মির্জা ফখরুল এবং জামাত নেতাকে নেওয়ার অন্যতম মেইন কারণটি হচ্ছে তাদের উপরে যদি কোনোভাবে ওখানে তারা যদি কোনো ঘটনার শিকার হন, তাৎক্ষণিকভাবে বাংলাদেশে যাতে আবার বিএনপি জামাত তাদের মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছে, তারা যেন ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে আবার একটা পরিস্থিতি তৈরি করতে পারেন। এইটা আপনি কি মনে করেন যে এই যে প্রশ্নটা বা এই যে কথাটা, এটার যুক্তি আছে বা এমন কোনো কিছু হতে পারে? কোনটা, যে এটা একটা প্রথাতে পরিণত হওয়া নাকি কোনটা? না না না, উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস, বিএনপির মির্জা ফখরুল এবং জামাতের নায়েবে আমির ডক্টর তাহেরকে নিয়ে যাওয়ার অন্যতম কারণটি হচ্ছে যে যদি নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের উপরে যে ধরনের যদি কোনো সমস্যা তৈরি হয় এবং মির্জা ফখরুল এবং তাহের জামাতের নায়েবে আমির তাদের উপরে যদি কোনো রকম কোনো ঘটনার তারা শিকার হন, তাৎক্ষণিকভাবে বাংলাদেশে বা ঢাকা এবং সারা দেশে যাতে বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধ হয়ে আবার রাজপথে নামতে পারে, একটা পরিস্থিতি তৈরি করতে পারে, উত্তাল একটা পরিস্থিতি আওয়ামী লীগের বিরুদ্ধে তৈরি করতে পারে, এবং যাতে নির্বাচনটা আসলে বানচাল হয়, এই কৌশল হিসেবে নিয়েছে। আপনি কি এটার কোনো যুক্তি পাচ্ছেন কিনা? দেখেন, এখানে এখানে প্রসঙ্গগুলো আমি মোটা দাগে ভাগ করতে পারি হচ্ছে দুই ভাগে। একটা হচ্ছে আপনার প্রশ্নটাকে, সেটা হচ্ছে যে ইউনূসের যাত্রার সাথে স্ট্র্যাটেজিক্যালি জামাত এবং বিএনপি কে সঙ্গী করা। 3 ভাগে আসলে, এটা হচ্ছে প্রথম ঘটনা। দ্বিতীয় ভাগ হচ্ছে সেখানকার প্রতিবাদ। থার্ড হচ্ছে বাংলাদেশে এটার প্রতিফলন কি হতে পারে। একই সাথে ইলেকশনটাকে আপনি সামনে এনেছেন, ফলে 3টা ভাগে এখানে ভাগ করা যেতে পারে। প্রথম ভাগ হচ্ছে এটা নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি, যে আপনি ইতিমধ্যেই জানেন, আলোচনা করেছি। আমার কাছে মনে হয় আপনার প্রশ্নের গুরুত্বপূর্ণ বা পাঞ্চিং লাইনটা হচ্ছে শেষের অংশটা, যে ওইখানে যদি কিছু হয় তাহলে বাংলাদেশের নির্বাচনের উপর প্রভাব পড়তে পারে কিনা। আমার মনে হয় যে যেই দর্শক প্রশ্ন করেছেন, সম্মানিত দর্শক, আমি একটু মনে করে দিতে চাই, উনি যদি একটু মেমোরি রিফ্রেশ করেন তাহলে বুঝবেন সাম্প্রতিক সময়ে জামাতে ইসলামী কিন্তু একটা নতুন সুর ধরেছে। সুরটা হচ্ছে পিআর সিস্টেমে তারা ইলেকশন করতে চায়। পিআর সিস্টেমটা কি, একটু এই বক্তব্যের ফাঁকে একটু সহজে আমি বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে জানেন যে বাংলাদেশের যে সংসদীয় আসন যেটা আছে, 300 সংসদীয় আসন ইলেকশন হয়, সেখানে যিনি প্রথমে ভোট পান তিনি নির্বাচিত হন। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম যেটা বলে, এফপিটিপি সিস্টেম বলে, এগুলো আমরা যে কনস্টিটিউশনাল লতে পড়েছিলাম বহু বছর আগে। অর্থাৎ যিনি বেশি ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন। আপনার ইউরোপের কিছু দেশ আছে যেখানে আমরা লক্ষ্য করেছি যে পিআর সিস্টেমটা যেটা, সেটা হচ্ছে যে সাংখ্যানুপাতিক আর কি। এটা একটা ইন্টারেস্টিং সিস্টেম, অর্থাৎ যে
যে যত পার্সেন্ট ভোট পেয়েছে সারা দেশে, ওই ভোটের পার্সেন্টেজ অনুযায়ী তাদের সিট নির্ধারিত হয়। অর্থাৎ বাংলাদেশে যদি ধরেন 8-9 কোটি ভোটার থাকে, একটা নির্ধারিত হবে যে এত পার্সেন্ট ভোট, যাক যে সেই 9 কোটি ভোটারের মধ্যে 45% ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। 45% ভোট পেলে এতগুলো আসন বাংলাদেশ আওয়ামী লীগ পাবে, অত পার্সেন্ট ভোট পেলে এত পার্সেন্ট পাবে, এত পার্সেন্ট পালে এত পার্সেন্ট পাবে। তো এইটা কেন করছে জামাত আর এই যে ইসলামিক দলগুলো যেটা আছে, ইসলামিক দল সব না, ওই যে আপনার চরমনাই পীরের যে দল যেটা আছে, এরা দেখা যাচ্ছে যে বিভিন্ন এই সংসদীয় আসনগুলোতে তারা একটা কনস্ট্যান্ট ভোট পাচ্ছে, 2000, 3000, 5000, 4000, মানে প্রত্যেকটা আসনে তাদের একটা কনস্ট্যান্ট ভোট আছেই। এরকম ভোট আছে জামাতের প্রত্যেকটা আসনে এই 100, 200, 5000, 3000, 10,000 এরকম তাদের ভোট আছে, কিন্তু সেটা সর্বোচ্চ ভোট পাওয়ার মতো প্রতুল নয়, অর্থাৎ এমপি হওয়ার জন্য প্রতুল নয়। দেখা যাচ্ছে যে জামাতের যে শফিক আছে প্রধান, সে 3বার তার জামাত বাজেয়াপ্ত হয়েছে। হ্যাঁ, তো এরা যেটা চিন্তা করলো যে আমরা তো 1000 বছর চেষ্টা করলেও বিএনপি আওয়ামী লীগের মতো এরকম ভাবে ভোট টোট পাবো না, ফলে আমাদের যে প্রতি আসনে যে ভোটটা আছে এইটাকে তারা কাউন্ট করতে চায়। তো ওদের কথা যদি আমি শুনি, তাহলে বাংলাদেশের অনেক মানুষ আছে যে স্বতন্ত্রকে ভোট দেয়, তারপরে অনেক মানুষ আছে মানে যারা ধরেন এই জিনিসটা তারা চাচ্ছে কেন, যে তাদের ওই ভোটটা যেন আনহিয়ার্ড না হয়, অর্থাৎ ওই যে মানুষরা ভোট দিচ্ছে ওদের কথা যদি ধরতে যাই আমি, তাহলে ব্যাপারটা এমন হতে পারে, আপনি মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটা, পাল্টা যুক্তি, যে ধরা যাক যে একটা ইলেকশনে এক্স পার্টি তারা নির্বাচিত হলো, ওয়াই পার্টি হলো না, বা ওয়াই জেড এক্স জেড যারা যারা আছে কেউই হলো না, এক্স বেশি ভোট পেয়ে তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করলো। তো বাকি যারা যেসব পার্টিরা আছে সেখানেও তো ভোট দিয়েছে সাধারণ মানুষ, তাহলে ওই ভোটগুলোর কি হবে? এই চিন্তা যদি আপনি করতে যান, আমি যদি প্রত্যেকটা নাগরিকের কথা চিন্তা করতে যাই, তাহলে সংখ্যাধিকের ভোটের ব্যাপারটাকে আপনি গৌণ করে তুলছেন। গণতন্ত্রের মূল কথাটা কি? সর্বাধিক মানুষ যা বলবে আমি সেটাই সে অনুযায়ী কাজ করব, তাই না? আপনি যদি প্রত্যেকটা মানুষের রিপ্রেজেন্টেশন নিতে চান, তাহলে আপনি কিছুই করতে পারবেন না, কারণ একটা দেশে একজন হলেও ধরেন একটা ভোট যদি বিপক্ষ দলের আন্ডারে পড়ে, তারও তো একটা ভয়েস আছে। হ্যাঁ, নাগরিক অধিকারের ক্ষেত্রে যিনি নির্বাচিত হবেন তিনি তার নাগরিক অধিকার রাখবেন, হয়তোবা তার পছন্দের বা ভালোবাসার দলটি যেতে পারে নাই, কিন্তু তার যে নাগরিক অধিকার সেটাকে, এবং তাকে এটা মেনে নিতে হবে। গণতান্ত্রিক চরিত্র শুধুমাত্র যে পলিটিক্যাল পার্টির হবে তা না, যিনি ভোট দেন তারও এই মন মানসিকতা থাকতে হবে যে আমার পার্টিকে আমি ভোট দিয়েছি বটে, কিন্তু তিনি যদি ক্ষমতায় না যেতে পারেন, যিনি বেশি ভোট পেয়েছেন তার কথাই আমাকে মানতে হবে, যদিও আমি তার রাজনীতিতে বিশ্বাস না করলেও তিনি যেভাবে রাষ্ট্র চালাবেন ওইভাবে আমাকে শুনতে হবে। এই মন মানসিকতা মনে হয় জামাতের নাই, এই কারণে তারা পিআর পদ্ধতিতে যাচ্ছে। তো আপনাকে যেই প্রসঙ্গে এই আলোচনাটা, আমি এই পিআর পদ্ধতির আলোচনাটা করলাম, সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে বাংলাদেশে পলিটিক্যাল নির্বাচনে ওই নিউ ইয়র্কের এই ঘটনাটা প্রভাব বিস্তার করতে পারে কিনা। দেখেন, ইলেকশন কিন্তু এই পিআর পদ্ধতি আর পিআর পদ্ধতি না, এটা নিয়ে এমনি ঝামেলার মধ্যে আছে। নিউ ইয়র্কে বা লন্ডনে কি হলো এইটার উপরে ভিত্তি করে যদি বাংলাদেশের ইলেকশন প্রভাবিত হয়, সেখানে আমার আসলে আমি বলবো যে এই দেশটা তো চলছে অনেকটা ওই বলে না যে ওই সরকারি মাল দরিয়ামের তাল, বা ওই আল্লাহর মাল আল্লাহ চালা দিচ্ছে, অর্থাৎ এই সরকার কে চালাচ্ছে, কেমনে চালাচ্ছে, কিভাবে চলছে আমাদের কোনো ধারণাই নাই। এইখানে বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় রিপ্রেজেন্টেটিভ নাই, সেইখানে বাংলাদেশের কে ইলেকশন করবে আর কি ইলেকশন হবে, আর নিউ ইয়র্কের ঘটনার প্রেক্ষিতে ইলেকশন বানচাল, এই ইলেকশন বানচাল হলেও কি না হলেও কি, আমার কাছে তো এই ইলেকশন এমনিও বানচাল। আপনি আমার পজিশনটা বুঝতে পারছেন? ধরা যাক যে বাংলাদেশের যে ইলেকশনের কথা বলছে সেটা হলো, আপনি যেহেতু আমাকে প্রশ্নটা করেছেন, আমার কাছে তো এই ইলেকশনের এমনিও কোনো ভ্যালু নাই, কারণ এই ইলেকশনে আমাকে অবৈধভাবে একটা অবৈধ সরকার আমাকে ব্যান করেছে। আমি কি এই ব্যান মানি? আমি কি এই নিষিদ্ধ মানি? আমি কি এই রাষ্ট্রের এই অবৈধ সরকারকে মানি? আমি যেখানে এগুলা মানিই না, সেখানে আবার ইলেকশন আমার কাছে তো কোনো কিছু বহনই করে না। ফলে আমার কাছে মনে হয় এখন মনে করেন লেটস সে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি তারা ওই উত্তরবঙ্গের ওইদিকে তারা তখনও ওই পূর্ব পাকিস্তান বা ওইটাকে পাকিস্তান হিসেবে বিবেচনা করে বাংলাদেশ তারা মানে না,
তারা পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান নাম দিয়ে তারা এই সর্বহারা পার্টি চালাতো। ওদেরকে কেউ গণায় ধরতো? আপনি আমাকে বলেন। আমাকে আপনি বাংলাদেশের সৃষ্টি করেছি আমার নেতৃত্বে, আমার পার্টির নেতৃত্বে, মানুষকে সাথে নিয়ে। এই দেশে আমার কোটি কোটি ভোট, আমার জনতা, এই দেশটা তৈরি করেছি আমরা। আপনি আমাকে বাদ দিয়ে রাজাকার আলবদরদেরকে নিয়ে ইলেকশন করবেন, আর সেই ইলেকশন বানচাল। এটা তো আমাদের চোখে এমনিই বানচাল, এটা তো আমাদের চোখে এমনিই জঙ্গি মৌলবাদী সরকার, অবৈধ সরকার। ফলে এখানে কোনো নতুন করে দোতনা তৈরি হয় না। ফলে নিউ ইয়র্কের ঘটনা বাংলাদেশে প্রভাব বিস্তার করবে কিনা, এইটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না। ডাজন্ট রিয়েলি ম্যাটার এটা করে কি করে না। যে আমরা একদম শেষ পর্যায়ে শেষ আরেকটি মন্তব্য একজন কমেন্টস করেছেন কমেন্টস বক্সে, এই মন্তব্যটা নিয়ে আপনার একটু আলোচনাটা দিয়ে আমরা শেষ করব। সেটি হচ্ছে উনি লিখেছেন, বাঁচতে হলে ডক্টর ইউনূস নিজেই আওয়ামী লীগকে ফিরাবে। এই বিষয়ে আপনার মন্তব্যটা একটু শুনে আমরা দর্শককে শুনিয়ে শেষ করব। আমরা ইউনূসের মতো খুনি, চোর, জঙ্গি, মৌলবাদী সে আমাদেরকে ফেরাতে চাইলেও এটা আমরা এগুলোকে পাত্তা দেই না। আমরা নিজেরাই ফিরবো। আমাদের নিজেদের যে জনগণ আছে, আমাদের নিজেদের যে কর্মী আছে, সেই কর্মী জনগণকে সাথে নিয়ে এই দেশ আমরা পুনর্বার স্বাধীন করব। আমরা এই দেশে 1972 সালের সংবিধান অনুযায়ী মুক্তিযুদ্ধের যে স্পিরিট, সেটিকে বুকে ধারণ করে এই দেশকে আমরা যেভাবে রেখেছিলাম 5ই অগাস্টে, সেখান থেকে আমরা শুরু করব। আমাদেরকে এইসব ইউনুস লাগবে না। আমরা আমাদের কাজ করে নিতে জানি। আমরা জনগণের মাধ্যমে জনগণ আমাদেরকে ফেরাবে। আমরা জনগণের উপর আস্থা রাখি। কিন্তু ইউনুসের মতো এরকম জঙ্গি, মৌলবাদী, অবৈধ ক্ষমতা দখলকারী সে আমাদেরকে ফেরাবে কি ফেরাবে না, বা তার প্রয়োজন হবে কিনা, ওগুলো আমরা গণাতেও ধরি না। আমরা সাধারণ মানুষের উপর আস্থা রাখি। আমরা নিজেরাই ফিরবো জনগণকে সাথে নিয়ে।